আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেলের প্রবাস সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে কংগ্রেস, স্টেট এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনে ভোট গ্রহণ আজ। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রবাসী বাংলাদেশিরা। আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ অঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। আরও 3 জিম্মির দেহাবশেষ ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে হামাস। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় ফিলিস্তিনিদের মধ্যে হতাশা। এবং কাতারের রাজধানী দোহায় ফিফা অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপ শুরু, অংশগ্রহণ করেছে 16টি দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মার্কিন পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস, স্টেট গভর্নর, সিটি মেয়র এবং কাউন্সিলরম্যান নির্বাচনে ভোটগ্রহণ মঙ্গলবার। এবারে নির্বাচনে বিভিন্ন পদে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র থেকে শৌমিক আহমেদ এবং রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুব্রত গাইনের রিপোর্টে। প্রতি বছর নভেম্বরের প্রথম মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইলেকশন ডে। প্রেসিডেন্ট সহ স্থানীয় পর্যায়ের সব নির্বাচনই এদিনে অনুষ্ঠিত হয়। এবছর নিউ ইয়র্ক সহ বিভিন্ন সিটি ও স্টেট নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে সবশেষ জরিপ অনুযায়ী এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। তবে প্রচারে পিছিয়ে নেই তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। So I've been involved in a lot of elections, but this election is the most important. This election is going to decide the future of the city of New York. This is not between two people. It's not even between two parties, Democrat, Republican. এই নির্বাচনে ব্যুরো প্রেসিডেন্ট, সিটি কাউন্সিল মেম্বার সহ বিভিন্ন পদে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। অনেক কিছু করার আছে। আমি সবসময় কমিউনিটিতে ইনভলভ ছিলাম। যখনই সুযোগ পেয়েছি, ক্লাসে থেকে কলেজ থেকে সবসময় ভলান্টিয়ার করেছি, হসপিটালে, লাইব্রেরিতে, যেকোনো ভলান্টিয়ারকে ইনভলভ ছিলাম। গত 4 বছর ধরে এই মেলবোর্নকে সার্ভ করে আসছে অ্যাজ এ মেয়র হিসেবে। তো এইবার যেটা হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে আমি জয়লাভ করলাম, তো ওই জন্য খুবই আনন্দ লাগতেছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। সুব্রত গাইন, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পে এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তালেবান স্বাস্থ্য মন্ত্রণালয়। 530 জনের বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.3 এবং গভীরতা 28 কিলোমিটার। এটিকে কমলা সতর্কতা স্তরে চিহ্নিত করা হয়েছে, যার ইঙ্গিত হচ্ছে উল্লেখযোগ্য হারে হতাহতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় রোববার রাত 1টার দিকে হিন্দুকুশ অঞ্চলে মাজারি শরীফ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। 2 মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। আরও 3 জিম্মির দেহাবশেষ ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে হামাস। যুদ্ধবিরতির মধ্যে গাজা ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে অব্যাহত হামলার অন্যদিকে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়ছে। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। হামাস এক বিবৃতিতে বলেছে, রোববার দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে 3 জিম্মির দেহাবশেষ পাওয়া গেছে। তাদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোট 17 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে হামাসের হস্তান্তর করা দেহাবশেষ তারা পেয়েছে। তেল আবিবের ফরেনসিক ইনস্টিটিউটে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তাদের একজন ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। একজন ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দেওয়ার বিনিময়ে 15 ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দিচ্ছে ইসরায়েল। তবে পর্যাপ্ত ডিএনএ কিট না থাকায় মরদেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। গাজা শহরের একজন বাস্তুচ্যুত জানিয়েছেন, ত্রাণপণ্যের তালিকায় মৌলিক চাহিদা পূরণের সামগ্রী নেই। রাফা থেকে বাস্তুচ্যুত জিয়াদ নামের এই ফিলিস্তিনি বলেন, তারা কোনো আন্তর্জাতিক সাহায্য দেখেনি। ত্রাণের গাড়িগুলো কোথায় যায় সেই প্রশ্ন তার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চললেও হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির মধ্যে হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে 236 ফিলিস্তিনি। গাজার মতো লেবাননেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রায় হামলা চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে শনিবার ইসরায়েলি বিমান হামলায় 5 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। প্রসঙ্গ সিঙ্গাপুরে বাংলা শেখানো ও সংস্কৃতি চর্চায় স্কুল বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন তাদের 25 বছর পূর্তি উদযাপন করেছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি সহ অনেকেই অংশ নেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিস্তারিত সিঙ্গাপুর প্রতিনিধি মুশফিকা মিতুর প্রতিবেদনে দেখুন। 2000 সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান সিঙ্গাপুরে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি শিশুদের বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষাদান করছে। 19 অক্টোবর বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন BLCF এর 25 বছর পূর্তির আয়োজনটি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। তিনি বলেন, BLCF এর এই উদ্যোগ প্রশংসনীয়। BLCF এর প্রেসিডেন্ট প্রফেসর বেলাল বাকি বলেন, 25 বছরের এই যাত্রায় সবচেয়ে বড় সাফল্য সন্তানরা এখানে থেকেও বাংলায় চিন্তা করতে, লিখতে ও বলতে পারে। স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এই আয়োজনে। ছিল কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাট্য পরিবেশনা। অতিথিদের মধ্যে ছিলেন সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। BLCF এ আসতে পেরে শিক্ষার্থীরাও খুশি। এখন খুব আনন্দ হয়েছে আমার শিক্ষিকাদের সাথে, আমার বন্ধুদের সাথে। আয়োজনে স্মারক গ্রন্থ উত্তরণ উন্মোচন করেন BLCF এর সভাপতি প্রফেসর বেলাল বাকি এবং স্মারক গ্রন্থের সম্পাদিকা BLCF স্কুলের প্রিন্সিপাল রুবাবা ইসলাম সাবেদ। সিঙ্গাপুর থেকে মুশফিকা মিতু। প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি জাপানের রাজধানী টোকিওতে। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের আয়োজনে বার্ষিক সার্বজনীন মিলন মেলা হয়েছে। আরাকাওয়া নদীর পাড়ে দিনভর অনুষ্ঠানে মাতেন হাজারো প্রবাসী বাংলাদেশি। উৎসবমুখর পরিবেশ ছিল। দেশীয় খাবার, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এবং নারীদের জন্য বিঙ্গো খেলা। অনুষ্ঠান সফল করতে সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি রাজীব মাহমুদ। সাধারণ সম্পাদক সোহেল খান জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে। জাপান টোকিওতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির পক্ষ থেকে মিলন মেলা আয়োজন করা হয়েছে। আমি সভাপতি রাজীব মোহাম্মদ ইউনুস। সবাইকে একসাথে করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ভবিষ্যতেও আমরা এটা অব্যাহত রাখবো। আমাদের যারা বাংলা ভাষাভাষী জাপানে বসবাস করছি সবার মধ্যে একটা মিলন বন্ধন তৈরি করা, মূলত এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 1000 লোকের আয়োজন করতে পেরেছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। এবারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের খবর। নিউ ইয়র্কের জামাইকায় হিলসাইড এভিনিউ অ্যান্ড 169 স্ট্রিটে নবান্ন রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। অল কাউন্টি হোম কেয়ারের পরিচালনায় জ্যাকসন হাইটসের পর এবার জামাইকায় নবান্ন 2 রেস্টুরেন্ট উদ্বোধন করা হলো। উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মদ কাদের শিশিরের আমন্ত্রণে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন।
আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্ট উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম, চিত্রনায়িকা মৌসুমী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার ও অন্যরা। অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করেন রাশেদ আহমেদ। প্রিয় দর্শক, এবারে খেলার খবর, আর পুরোটা জুড়েই রয়েছে ফুটবল। শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপ কাতার 2025। একদিনে কাতারের এম্পায়ার জোনের বিভিন্ন মাঠে অংশ নিচ্ছে 16টি দল। কাতার থেকে বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হবে ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ। আমার পিছনে যে মাঠটি, সে মাঠে খেলবেন কাতার বনাম ইটালি। সেই সাথে 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবেন বেলজিয়ামের বিরুদ্ধে। এবারের আসরে অংশ নিচ্ছেন মোট 48টি দল। মেহেদি হাসান, চ্যানেল আই, দোহা, কাতার। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন প্রবাস সংবাদে। তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রে কংগ্রেস, স্টেট ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে ভোট গ্রহণ আজ। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় প্রবাসী বাংলাদেশিরা। আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ অঞ্চলে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। আরও 3 জিম্মির দেহাবশেষ ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে হামাস। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় ফিলিস্তিনিদের মধ্যে হতাশা। এবং কাতারের রাজধানী দোহায় ফিফা অনূর্ধ্ব-17 ওয়ার্ল্ড কাপ শুরু। অংশগ্রহণ করেছে 16টি দেশ। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য আয়োজন। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, এই ছিল প্রবাস সংবাদ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।